رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, আমরা আজ পর্যন্ত তো লেসন দেখেছি। লেসন দেখেন, আমরা গত দিন পর্যন্ত অনেকটাই দেখেছি আর কি, যতটুকু সম্ভব হয়েছে আমরা প্র্যাকটিস করেছি। এটা হয়তো এই পর্যন্ত না হইলেও আমরা এই যে এই পর্যন্ত দেখেছি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা গত দিনে দেখেছি। তো এর পরের যে লেসন গুলো আছে, ওই লেসন গুলো শুরু করার আগে আমি আমার পক্ষ থেকে যেটা বলার সেটা আমরা সপ্তাহে 2 দিন ইনশাল্লাহ ভার্ব নিয়ে কথা বলবো। কারণ ভার্ব নিয়ে প্রথমে আমাদের 10-15 মিনিট চলে যায়। তো তো এই জন্য আমরা সপ্তাহে 2 দিন, যেমন সোমবার আর বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা ভার্ব নিয়ে কথা বলবো 10 মিনিটের জন্য। আর বাকি সময়টা আমাদের যে নতুন যে লেসন আছে সেটা নিয়ে, আর সোমবার তারপর আমরা আমাদের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস দেখবো ইনশাল্লাহ। এরপর মাঝখানে যে আমাদের মঙ্গল বুধ 2 দিন আছে, শুধুমাত্র আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, নতুন কি কি কন্টেন্ট আসছে সেটা নিয়ে। আবার বৃহস্পতিবার আমরা ভার্বটাকে আরেকটু রিভাইজ করবো। তো এভাবে সপ্তাহে 4 দিনের মধ্যে আমরা সপ্তাহের শুরুর দিনটা আর শেষের দিনটা ইনশাল্লাহ আমরা ভার্ব নিয়ে একটু রিভাইজ করব। আর এর বাইরে যেটা সেটা আমরা নতুন কিছু লেসন দেখে আমাদের কতটুকু আমরা এগিয়েছি আর কতটা বাকি আছে সেটা আমরা ইনশাল্লাহ দেখি। এখানে দেখেন, আমরা পার্টস অফ স্পিচ দেখেছিলাম যে অ্যারাবিকের যে সেন্টেন্স সেটাকে ভাঙলে যে পার্টস গুলা আসে আর কি, যে ওয়ার্ড গুলা পাই সেগুলাকে আমরা 3টা আমব্রেলার মধ্যে আনতে পারি। একটা নাউন, একটা ভার্ব, আর একটা পার্টিকেল। এটা আমরা শিখেছি, মানে আগের গুলা জাস্ট একটু দেখছি। নাউনের মধ্যে আছে না, মানে নাউন, মানে নাউন বলতে যে স্মল। ঠিক আছে, এখানে দেখেন স্মল। তো এই স্মল বলতে দেখেন ইংলিশে বলা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, সবগুলাকে মিলে বলা স্মল। ঠিক আছে, এটাকে আবার নাউন বললে একটু ভুল হয়, হ্যাঁ। এটার অর্থ আসলে নাউন না, নাউনের থেকে বেশি কিছু, হ্যাঁ। কারণ এইখানেও নাউন বলছেন আবার এখানেও নাউন বলছেন, কনফিউজিং না? যদিও অ্যারাবিকের এই শব্দটার মানে মানে নেম। স্মল মানে নেম, ঠিক আছে। তো এখানে যদিও এটা, কিন্তু আমরা মানে ইসমুন বলতে এইগুলাকে বুঝবো: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, 5টা। ভার্ব বলতে ভার্ব, আর পার্টিকেল বলতে কনজাংশন, আর প্রিপোজিশন। এইটা পার্টিকেল কেন বলা হয়, এর নিজস্ব কোনো অর্থ থাকে না। এই এটার মিনিং, মানে এটাকে ফ্রুটফুল করতে হলে কোনো একটা মানে ওয়ার্ডের হেল্প নিতে হয়। আচ্ছা, এটা আমরা বাদ দিই, আমরা যেহেতু ইংলিশে জানি কনজাংশন আর প্রিপোজিশন, ওই আইডিয়াটা থাকলে আপাতত চলবে। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম অ্যালফাবেট দেখেছিলাম এবং বলেছিলাম সবগুলো আমার কনসোনেন্ট, শুধু একটা আছে কি, 28 ভাওয়েল। টা আপনার কনসোনেন্ট। আর আমার যে আলিফটা আছে এটা এক্সেপশন। ঠিক আছে, বাকি সবগুলোর স্পিচ সাউন্ড আছে, সবগুলোর উপরে আমি জের জবর পেশ বসাইতে পারি, শুধু প্রথমটার উপর আমি কি বসাইতে পারি না, জের জবর পেশ বসাইতে পারি না। এটার আলিফের উপরে যখন জের জবর পেশ বসে তখন সেটা আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম, জাস্ট একটু রিভাইজ করছি। এবং আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যেটাকে পেশ বলে জানি সেটার অরিজিনাল নেম দাম্মা। আর যেটাকে আমরা জবর বলে জানি সেটা ফাতহা। এবং যেটাকে জের বলে জানি সেটা কাসরা। ঠিক আছে, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা এই নামে জানি, কিন্তু অরিজিনাল নেম যেখানে ভাষার উদ্ভব হয়েছে, ভাষার যেখানে ক্রিয়েশন হয়েছে, সেই জায়গায় একেবারে অথেন্টিক যে সোর্স, সেই সোর্সে আমরা দেখেছি যে এখানে কি আছে, ভাওয়েল সাইন অ্যারাবিকে 3টা, একটা কি ইংলিশে আছে 5টা না, এ, ই, আই, ও, ইউ। আর অ্যারাবিকে কি আছে, অ্যারাবিকে উ সাউন্ড আছে, ই সাউন্ড আছে, দেখেন, আর আ সাউন্ড আছে। ঠিক আছে, তো এইখানে দেখেন, আমরা যদি একটু দেখি, তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন কয়টা আছে আমার। পেশকে বলছে দাম্মা, যেটা উ সাউন্ড। আর কি ফাতহাকে বলছে কি, মানে জবরকে বলছে ফাতহা, মানে ফাতহা। এবং সেটার আ সাউন্ড। আর জেরকে বলছে কাসরা, যেটা ই সাউন্ড। এবং এটাকে এক আলিফ পরিমাণ টানার জন্য কি পেশের সাথে ওয়াও সুকুন যুক্ত ওয়াও যোগ করা হয়, এক আলিফ টানার জন্য মানে জবরের সাথে আরেকটা কি সুকুন যুক্ত আপনার আলিফ নিয়ে আসা হয়। আর জের
কোনো ভাওয়েলের নিচে জের থাকলে সেটাকে একালিক পরিমাণ টানার জন্য এরপরে সুকুনযুক্ত ইয়া আনতে হয়। তার মানে কি, পেশের সাথে সম্পর্ক হচ্ছে ওয়াওয়ের সাথে সম্পর্ক পেশের, আলিফের সাথে সম্পর্ক হচ্ছে জবরের, আর হচ্ছে জেরের সাথে ইয়া এর সম্পর্ক। আর হচ্ছে এখানে সুকুন অর্থ কি, ওই যে তিনটা ভাওয়েল সাইন, ঠিক আছে, ওই ভাওয়েল সাইন মনে করেন কোনো লেটারের উপরে কি নাই, কিছুই নাই, ঠিক আছে, কোনো ভাওয়েল সাইনই নাই, জেরও নাই, জবরও নাই, পেশও নাই, সেটাকে বলা হচ্ছে সুকুন। সুকুন অর্থ হচ্ছে অ্যাবসেন্ট অফ এনি ভাওয়েল সাইন। এই যে এখানে দেখেন, অ্যাবসেন্স অফ এ ভাওয়েল সাইন ইজ ডিনোটেড বাই সুকুন, সেটাকে আমরা সুকুন নামে জানি। ঠিক আছে। তো আর অনেক সময় কি এভাবে গোল করে কোনো একটা কিছু দেয়া থাকবে, অনেক সময় হচ্ছে এইভাবে দেয়া থাকে, অনেক সময় এইভাবে দেয়া থাকে, মানে এক এক ভাবে দেয়া থাকে, আবার কিছু নাও দেয়া থাকতে পারে। ঠিক আছে, নর্মালি হচ্ছে এরা যে ইয়াগুলাতে ওরাগুলা ব্যবহারই করে না। আচ্ছা, এখানে আমরা ডেফিনাইট দেখেছিলাম আর হচ্ছে ইনডেফিনাইট। আমরা বলেছিলাম কি, প্রপার নাউন হচ্ছে ম্যাসকুলিন হচ্ছে ডেফিনাইট। ঠিক আছে, প্রপার নাউন ম্যাসকুলিন হচ্ছে অলওয়েজ ডেফিনাইট। তো মানে প্রপার নাউন মানেই তো ডেফিনাইট, তাই না? তো প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউনকে আমরা ডেফিনাইট করতে হলে কি করতে হবে? শুরুতে আমরা আলিফ লাম যোগ করব এবং লাস্টে কি করব? এক পেশ। আর যদি আমরা সেটাকে এই যে মানে যখন হচ্ছে ইনডেফিনাইট করব, তখন কি লাস্টে বর্ণের উপরে তানবিন হবে। মানে তানবিনটা কিসের সিম্বল? তানবিনটা হচ্ছে, ইনডিফিনাইটেড সিম্বল। হ্যাঁ, ইনডেফিনাইটের সিম্বল। ইনডেফিনাইট নাউনের সবসময় দুইটা ক্যাটাগরি, হয় হচ্ছে ডেফিনাইট, না হইলে ইনডেফিনাইট, এর বাইরে কোনো ক্যাটাগরি নাই। ঠিক আছে, কোনো একটার মধ্যে আপনাকে ফেলতেই হবে, ক্যাটাগরাইজ করতেই হবে। আর এখানে দেখেন আলিফ লাম যোগ হইলে কি, আলিফ লাম যুক্ত হবে প্লাস হচ্ছে লাস্টের যে হচ্ছে আপনার ইয়ে আছে, বর্ণ আছে, ওইটার উপরে এক পেশ হয়ে যায়। মানে দুই জবর থাকলে এক জবর, দুই পেশ থাকলে এক পেশ, মানে সিঙ্গেল হয়ে যায়, ডাবল থাকলে সিঙ্গেল, মানে ডাবল ভাওয়েল সাইন। ঠিক আছে, ডাবল ভাওয়েল সাইন হচ্ছে কিসের সিম্বল? ইনডেফিনাইটের সিম্বল। ডাবল ডাবল হচ্ছে ভাওয়েল সাইন। আর হচ্ছে কি, সিঙ্গেল ভাওয়েল উইথ আলিফলাম, সিঙ্গেল ভাওয়েল সাইন, সেটার সাথে কি শুরুতে আলিফলাম, তাহলে সেটা কি হয়ে যায়? ডেফিনাইট। ঠিক আছে, বুঝতে পেরেছি এতটুকু? আর প্রপার নাউনের লাস্টে তানবিন থাকলেও প্রপার নাউন তো নিজেই ডেফিনাইট। ঠিক আছে, ওটা এক্সেপশন। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখেছিলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কি, মানে কোনো একটা মানে প্রোনাউন যেটা আমরা কোনো কিছু পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করি। একটা হচ্ছে জালিকা, যেটা দূরের জিনিসকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, যেটার অর্থ আমরা ইংলিশে দ্যাট বলে জানি। আরেকটা কি, হাজা, ঠিক আছে, এটার অর্থ মানে কাছের জিনিসকে পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করা হয়, এবং যেটার অর্থ হচ্ছে দিস। ঠিক আছে, ইংলিশের যে নিয়মটা পড়েছেন এখানে কোনো ব্যতিক্রম নাই, শুধুমাত্র একটা জিনিসই করতে হবে, দ্যাটের ইংলিশ কি সেটা, সরি, দ্যাটের অ্যারাবিক কি সেটা জানলেই চলবে। আর এখানে দিসের অ্যারাবিক হচ্ছে হাজা, দ্যাটের অ্যারাবিক হচ্ছে জালিকা। ঠিক আছে, আর দিসের ক্ষেত্রেও ইংলিশে যে নিয়ম, মানে দ্যাটের ক্ষেত্রে, দিসের ক্ষেত্রে যে নিয়ম, আপনার হাজা আর জালিকার ক্ষেত্রে অ্যারাবিকের সেম নিয়ম, সেম রুলস। ঠিক আছে, এবং হচ্ছে এই দুইটাই কিন্তু কি ম্যাসকুলিন, এই দুইটাই হচ্ছে ম্যাসকুলিন, এটা ফ্যামিনিন আছে। ইনশাল্লাহ আমাদের যদি সুযোগ হয় আমরা ফ্যামিনিনটাও ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, এখানে আমরা একটু রিড আউট করি তো দেখি। এখানে দেখেন এইটাকে বলা হচ্ছে কি হাজা, হাজা আর হচ্ছে জালিকা। একটা হাজা মানে দিস, জালিকা মানে হচ্ছে দ্যাট। এটাকে বলা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু অ্যারাবিকে কি বলছে? ইসমু ইশারা তি। এই টার্মের সাথে দেখেন তো, এটাকে আমি যদি একটু জুম করি, একটু খেয়াল করেন তো, এখানে দেখেন তো প্রথমে ইসমু, ইসমু আছে না, মিমের উপরে পেশ আছে, আবার তায়ের নিচে জের আছে না। বলেন তো, এখানে আমরা হচ্ছে একটা নিয়ম শিখেছিলাম না, যে দুইটা নাউন পাশাপাশি আসছে, প্রথম নাউনের লাস্টে এক পেশ বা এক জবর বা এক জের, এবং পরে যে নাউন আসে সেটার নিচে কি জের আছে। তার মানে কি হুম। এখানে পজিশন মিন করছে না? পজিশন। হুম। ঠিক আছে, তার মানে এটা কি, হুম। প্রথমটা মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। আমরা তো এই হুম। নিয়মটা শিখেছি, জাস্ট চোখে পড়লো বলে আমি একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমটা হচ্ছে হুম। মুদাফ, হুম। পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি, কারণ এই যে মুদাফ মুদাফ ইলাইহির একটা শর্ত আছে না, যে হুম। প্রথমটাতে হুম। হচ্ছে নাউনের লাস্টে কি হবে? এক পেশ এক জবর এক জের, যা কিছু বুঝতে পারি কিন্তু একটা হবে ভাওয়েল সাইন। আর পরের যে নাউন আসবে সেটার নাউনের নিচে, লাস্টের বর্ণের নিচে যে জের। হবে। দুইটা শর্ত পূরণ করেছে, তার মানে একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে একটা মুদাফ মুদ্রা।
ইলাইহি। ইলাইহি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে জি। পজেসিং, পরেরটা হচ্ছে পজেসর। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপর দেখেন আছে কি জালিকা, তিলকা। ঠিক আছে, তো এই এই দুইটা সেন্টেন্স আমরা এখন দেখবো না, ওটা একটু মানে অনেক পরে ইনশাল্লাহ দেখবো। এরপর দেখেন লাইক অল প্রোনাউন দিস আর ডেফিনাইট, সব ধরনের প্রোনাউনই কিন্তু ডেফিনাইট। প্রপার নাউন মানেই ডেফিনাইট, সব ধরনের প্রোনাউন মানেই হচ্ছে ডেফিনাইট। ঠিক আছে, এবং এই হাজা আর জালিকা এই দুটা হচ্ছে ম্যাসকুলিন, এটার আবার ফ্যামিনিন ফর্মও আছে। ঠিক আছে, ফ্যামিনিন ফর্ম হচ্ছে আমরা ইনশাল্লাহ পরে দেখবো, মানে পরে আমাদের আলোচনায় আসবে। এরপর আমরা কি দুইটা কোয়েশ্চেন করার জন্য দুইটা হচ্ছে আমরা দেখেছিলাম না, এই দুইটা আসলে আপনার হচ্ছে এই দুইটা আসলে মানে আপনার কোন একটা এই দুইটাকে বলা হয় যে আপনার হচ্ছে ইসমু ইস্তেফাম, মানে হচ্ছে ইসমু মানে এই দুইটাই কি নাউন। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে নাউন, এবং এই নাউন দুইটা ইউজ করা হয় কোশ্চেন করার জন্য। ঠিক আছে, মানে কোন একটা হুম। কোশ্চেন সেন্টেন্স, এবং মান অর্থ কি হু, আর কালকে মা অর্থ করেছি কি হোয়াট। ঠিক আছে, তো এই হুম। দুইটাই কি আমার হচ্ছে দুইটাই কিন্তু নাউন। হ্যাঁ, মানে অ্যারাবিকের যে তিনটা ক্যাটাগরি আছে না, তার মধ্যে এইগুলা কিন্তু নাউনের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মান মানে হচ্ছে হু, আর হচ্ছে মা মানে হচ্ছে হোয়াট, এটা দিয়ে আসলে আমরা কোশ্চেন সেন্টেন্স তৈরি করি। প্রশ্নবোধক যে সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেগুলো আমরা তৈরি করি। তো মানটা ব্যবহার করি হচ্ছে চারজনের ক্ষেত্রে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ, জিন আর ফেরেশতা, এই চারজনের ক্ষেত্রে আমরা মান ব্যবহার করি, আর বাকি সবার ক্ষেত্রে মা। ধরে না হয় এই চারজনের বিবেক বুদ্ধি আছে আর বাকিদের বিবেক বুদ্ধি নাই, সুতরাং হচ্ছে এই চারজনের জন্য মান আর বাকিদের জন্য মা। বুঝতে পেরেছি এতটুকু? হ্যাঁ, আমরা মানে ঠিক আগের আছে। গুলাই দেখছি, মানে নতুন করে হুম। আমরা আসবো তো, এরপর থেকে আমরা ইনশাল্লাহ এই নিয়মগুলো একটু ভালো মতো রিভিশন করব। এরপরে দেখেন এই যে পার্টিকেল অফ ইন্টারোগেশন, আগেরটা পড়লাম কি নাউন, নাউন অফ ইন্টারোগেশন। ঠিক আছে, বা ইসমু ইস্তেফাম বলা হয়। তো এখানে দেখেন পার্টিকেল অফ ইন্টারোগেশন বলছে না, তো এখানে কি পার্টিকেল আসলে কোশ্চেন সেন্টেন্স মানে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করার জন্য কোন ধরনের পার্টিকেল ব্যবহার করা হয়? তা আমরা হামজা জবর আ, এটাকে বলা হয় কুইন ভিক্টোরিয়া। কেন বলা হয় সেটা আমরা অনেক পরে গিয়ে দেখবো, কারণ এর আগে কিছু আসতে দেয় না। ঠিক আছে, যখনই হামজা জবর আ দিয়ে সেন্টেন্সে কোশ্চেন মানে মেক করবেন, মানে হামজা জবর আ দিয়ে যে কোশ্চেনটা মেক করা হয় সেটাকে ইংলিশে বলা হয় ইয়েস নো বেসিস কোশ্চেন। আপনি যদি টোফেল দেখেন, টোফেলে কিন্তু দুই ধরনের কোয়েশ্চেন আছে, একটা ইনফর্মেটিভ আর একটা হচ্ছে ইয়েস নো বেসিসে আনসার করা যায় এমন কোয়েশ্চেন। তো এখানে হচ্ছে কিছু মানে যে কোয়েশ্চেনের আনসার কি ইয়েস অথবা নো দিয়ে দেওয়া সম্ভব, এবং সেই মানে সেই ধরনের হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করতে গেলে আপনাকে যে কাজটা করতে হয়, ইংলিশে অক্সিলারি ভার্বটাকে সামনে বসাইতে হয়, তারপরে কি সাবজেক্ট বসে, এরপরে হচ্ছে আপনার মানে বাকি অংশ। ঠিক আছে, অক্সিলারি ভার্বটা আমরা কি করি, সাবজেক্টের শুরুতে নিয়ে এসে আমরা যে হচ্ছে আপনার কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করি, সেটার আনসার কিন্তু আমরা কি দিয়ে দিতে পারি, ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। এবং এই যে অ্যারাবিকে, অ্যারাবিকে হচ্ছে অক্সিলারি ভার্বটাকে সামনে এনে কোয়েশ্চেন করা হয় না, অ্যারাবিকে হামজা জবর আ যোগ করে দিলেই হয়ে যায়। অ্যারাবিকে হামজা জবর আ যোগ করার অর্থই হচ্ছে কি, সরি, Yes, no basis question. হ্যাঁ, এখানে হচ্ছে হামজা জবর আ যোগ করার অর্থই হচ্ছে যে আপনার যে সেন্টেন্স হবে সেটা অক্সিলারি ভার্বটাকে সামনে এনে আপনাকে কোশ্চেন সেন্টেন্স তৈরি করতে হবে ট্রান্সলেশন করার সময়। যেমন এখানে দেখেন, আমরা যদি একটা দেখি, মানে আগের গুলো আমরা রিভাইজ করছি কারণ আমরা এখন থেকে নতুন রুলস গুলো ইনশাল্লাহ শিখবো, তো রুলস গুলা শিখে এরপর আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, মানে অনেকদিন হয়ে গেছে আমরা নতুন কিছু শিখি নাই, হ্যাঁ একটু গ্যাপ হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে দেখেন আমার কি ছিল, হাজা বাইতুন, হাজা, হাজা বাইতুন। ঠিক আছে, হাজা বাইতুন, লাস্টে ফুল স্টপ আছে না, লাস্টে ফুল স্টপ আছে তো, লাস্টে ফুল স্টপ থাকার অর্থই কি, এটা একটা সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স। এবং হচ্ছে কি কমপ্লিট সেন্টেন্স হইলে আমরা কি খুঁজবো, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের সাবজেক্ট মানে সরি, এখানে এটা হচ্ছে আমার নমিনাল না ভার্বাল, কোন ধরনের সেন্টেন্স। তো এই হাজাটা কি প্রোনাউন না,
নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি শুরু হয় তাহলে কোন ধরনের সেন্টেন্স, নমিনাল না ভার্বাল? নমিনাল। নমিনাল। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এটা নমিনাল সেন্টেন্স, উত্তর পেয়ে গেলাম। আর নমিনাল সেন্টেন্সের কয়টা পার্ট থাকে? দুইটা আছে, দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে আরেকটা প্রেডিকেট। প্রেডিকেট। যদি শুরুতে প্রোনাউন থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে আমার কি, সাবজেক্ট। সাবজেক্ট। এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট। এরপরে কি, এরপরে হচ্ছে আমার প্রেডিকেট হিসেবে তিনটা জিনিস আমরা শিখেছি। প্রেডিকেট হিসেবে সিঙ্গেল নাউন আসলে লাস্টে পেশ হতে হবে। প্রেডিকেট হিসেবে প্রিপোজিশন যুক্ত নাউন আসতে পারে। প্রেডিকেট হিসেবে কোনো একটা অ্যাডভার্ব আসতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে খুঁজবো যে মানে পেশ যুক্ত নাউন আছে কিনা। দেখেন তো লাস্টে পেশ আছে না এই নাউনটা লাস্টে? জি ম্যাম। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমার প্রেডিকেট। তো বাইতুন মানে হচ্ছে এ হাউস। দিস ইজ ঠিক আছে, মানে হাজা মানে হচ্ছে দিস, বাইতুন মানে হচ্ছে এ হাউস। হাউ। তাহলে হাজা মানে যদি দিস হয়, হাজা মানে হচ্ছে দিস, আর বাইতুন মানে হচ্ছে এ হাউস। তাহলে হাউস। আমি যদি আনসার মানে এটার হচ্ছে ইয়া করি, সাবজেক্ট হচ্ছে আমার কি, দিস, আর প্রেডিকেট কি, এ, হাউস। তাই তো? এই যে সাবজেক্ট আর প্রেডিকেট দুইটার মাঝখানে কি কোনো অ্যাকশন ভার্ব আছে? না ম্যাম, আর নাই। অ্যারাবিকে কোনো পপুলার ভার্ব থাকে না। হ্যাঁ, এই জন্য ইংলিশে ট্রান্সলেশন করার সময় আবার ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ঠিক আছে, অ্যারাবিকে হয় কিন্তু ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এই জন্য আমরা বলেছি কি ট্রান্সলেশন করার সময় কষ্ট করে কোনো অ্যাকশন ভার্ব না থাকলে একটা কপুলার ভার্ব আমরা সাবজেক্ট আর প্রেডিকেটের মাঝখানে নিয়ে আসবো। বুঝতে পেরেছি? তো এই জন্য দেখেন অর্থ করলে কি, দিস ইজ এ হাউস। আমি বলেছি কি অ্যারাবিকের মতো আমরা ডান দিক থেকে ইংলিশ লিখবো, মানে চেষ্টা করবো অ্যাটলিস্ট, যাতে করে আমার কি হয় অ্যারাবিকের সাথে আমরা একই ফ্রেমে থাকতে পারি। তো এখানে দেখেন দিস ইজ এ হাউস। এরপরে দেখেন আমার কি এটার অর্থ, মানে এটা হচ্ছে কোনটুকুর অর্থ, এই যে হাজা বাইতুন না, এটার অর্থই কি, দিস ইজ এ হাউস। হাউস। এটা হচ্ছে দিস ইজ এ হাউস। কিভাবে পাইলাম, হাজা মানে দিস, এটা হচ্ছে সাবজেক্ট, বাইতুল মানে বাইতুন মানে এ হাউস, এটা হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। আর সাবজেক্ট প্রেডিকেট। আর প্রেডিকেট দুইটার মাঝখানে কোনো অ্যাকশন ভার্ব নাই, এই জন্য আমরা একটা কি এনেছি, ইংলিশে ভার্ব, মানে ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এই জন্য আমরা এক্সট্রা করে একটা কপুলার ভার্ব এখানে আনতে হবে। বুঝতে পেরেছি? তো এই জন্য দেখেন উত্তর কি হলো, দিস ইজ এ হাউস। এখন দেখেন তো আমি যদি এই যে হামজা জবর আ, মানে কি ইয়েস নো বেসিসে যে হচ্ছে আপনার কোয়েশ্চেনটা করা হয়, ইয়েস নো কোয়েশ্চেন, তো সেটা করার ক্ষেত্রে আমরা ইংলিশে কি করি, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসি না? অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে সামনে আসি না? নিয়ে আসছি। ইজ, ইজ দিস এ হাউস, কোয়েশ্চেন করা হয় তাই না? তো এখানে দেখেন আমি কোয়েশ্চেন করছি, ইজ দিস এ হাউস। তো এইভাবে আমি কোয়েশ্চেন করতে হলে অ্যারাবিকে আমি যে কাজটা করবো, এভাবে অক্সিলারি ভার্বটাকে যদি আমরা সামনে এনে কোয়েশ্চেন করতে চাই, তাহলে পরে আমাদের যে কাজটা করতে হবে, হামজা জবর আ বসায় দিলেই চলে। এই যে হাজা বাইতুন আছে না, এটা শুরুতে আমি যদি হামজা জবর আ নিয়ে আসি তাহলেই কি হয়ে যাবে, ইজ দিস এ হাউস। বুঝতে পেরেছি? হামজা জবর আ আসার অর্থ কি, নর্মাল সেন্টেন্সটাকে আগে ট্রান্সলেশন করবেন, তারপরে যে অক্সিলারি আছে সেটাকে সামনে নিয়ে আসবেন। বুঝতে পেরেছি এতটুকু? এবং যেটার জি উত্তর ম্যাম। কি দিয়ে দেওয়া যায়, ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। এখানে ইয়েস শব্দের অ্যারাবিক হচ্ছে নাম, আর নো শব্দের অ্যারাবিক হচ্ছে লাম আলিফ জবর লা। মানে আগের পড়াগুলো আমরা ইনশাল্লাহ রিভিশন করছি আর কি। এরপর আমরা এটা শিখেছিলাম, হ্যাঁ, কোথায় লামের উচ্চারণ করা হয়, কিছু বর্ণ আছে। ঠিক আছে, কিছু বর্ণ আছে যে বর্ণের শুরুতে কি আমার আলিফ লাম থাকলে, যেমন এখানে এই যে শিন মিম সিন, তাই না, সেটাকে আমরা কি করেছি, আলিফ লাম দিয়ে ডেফিনাইট করেছি না? তো আলিফ লাম দিয়ে যখন আমরা ডেফিনাইট করি, তো আলিফ লামের পরে যে হচ্ছে আপনার অক্ষরটা আসছে, সেই অক্ষরটা হচ্ছে এই যে এইখানে যে লিস্ট আছে না, এই যে এই লিস্ট, পরে এইখানে যে লিস্ট আছে এই লিস্ট, এই লিস্টের মধ্যে যে কোনো একটা অক্ষর যদি হচ্ছে আপনার আলিফ লামের পরে আসে, তাহলে পরে আমার লামের উচ্চারণ করা যাবে না, ওই অক্ষরটাকেই দুইবার উচ্চারণ করতে হবে।
মানে ওইটার উপরে তাসদিদ দিয়ে আমাদেরকে পড়তে হবে। আর আলিফ লামের পরে এই যে এখানে যে লিস্ট আছে না অ্যারাবিক বর্ণের, এই লিস্টের মধ্যে যে কোনো একটা লেটার যদি আলিফ লামের পরে আসে, তাহলে পরে এখানে অবশ্যই অবশ্যই কি করতে হবে, লাম যেটা আছে লামের উচ্চারণ অবশ্যই করতে হবে বাধ্যতামূলক। বুঝতে পেরেছি? জি ম্যাম। হুম, এটা তো আমাদের জানা বিষয়। আর এখানে আমরা দেখেছি কি নাউন, নাউনের লাস্টের যে বর্ণটা থাকে, ঠিক আছে, নাউনের লাস্টের যে বর্ণটা থাকে সেই বর্ণর উপরে কি হয়, আপনার হচ্ছে হারাকা মানে ভাওয়েল সাইন চেঞ্জ হয়। এবং সেটা হচ্ছে ন্যাচারাল ফর্ম। হ্যাঁ, নাউনের হচ্ছে ন্যাচারাল ফর্মে কি থাকে, নাউনের লাস্টের বর্ণের উপরে দুই পেশ অথবা এক পেশ থাকে। বুঝতে পেরেছি? ন্যাচারালি মানে ন্যাচারাল ফর্ম আর কি, অরিজিনাল ফর্ম এক পেশ অথবা দুই পেশ থাকে। এবং এই যে আমার কি পেশযুক্ত যে নাউন, পেশযুক্ত নাউনকে এখানে বলা হচ্ছে কি নমিনেটিভ কেস বা মারফু কেস। ঠিক আছে? আর কি নাউনের লাস্টের বর্ণের উপরে জবর থাকাকে বলা হয় মানসুব। নাউনের লাস্টের বর্ণের নিচে জের থাকে বলা হয় মাজরুর। মানে আমাদের এই জন্য আমাদেরকে একটা গান দিয়ে মানে একটা সং এর মাধ্যমে আমাদের যিনি টিচার ছিলেন উনি শিখিয়েছিলেন, একটা বলতেন যে হোয়েন আই সে দুন, দুন মানে কি উন না, উ অথবা উন। হোয়েন আই সে দুন, দুন বলতে উন, ঠিক আছে, হোয়েন আই সে উন ইটস মারফু। হোয়েন আই সে দান অথবা আন, ঠিক আছে, আন, তখন সেটা হচ্ছে মানসুব। হোয়েন আই সে দিন অর্থাৎ ইন অথবা ই, তখন হচ্ছে কি, সেটা হচ্ছে মাজরুর। বুঝতে পেরেছি? নাউনের লাস্টে এক জের কখন হবে, দুই জের কখন হবে আমরা তো জানি, যে হচ্ছে ইনডেফিনাইট হইলে পরে আর প্রপার নাউন হইলে পরে কি হবে, তানবিন হবে, মানে দুইটা ভাওয়েল সাইন হবে। আর যদি আলিফলাম থাকে তাহলে একটা ভাওয়েল সাইন হবে, যেটা আমরা শিখেছি। এই জন্য একবার উ লিখেছে একবার উন লিখেছে, একটা হচ্ছে ইনডেফিনাইট আর একটা হচ্ছে ডেফিনাইটের ক্ষেত্রে। তো এখানে দেখেন পেশ থাকার অর্থ মারফু, জবর থাকার অর্থ মানসুব, আর জের থাকার অর্থ মাজরুর। এবং হচ্ছে এই যে মানে নাউনের লাস্টে জবর আছে জের আছে না পেশ আছে, এইটা ইন্ডিকেট করে নাউনটা ওই সেন্টেন্সে কিসের রোল প্লে করছে, নাউনের ফাংশনটা আসলে কি। নাউনটা কি আসলে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউনটা কি কোনো ভার্বের ডুয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, না সেটা ভার্বের অবজেক্ট হিসেবে আসছে, না সেটা হচ্ছে আমার প্রিপোজিশন বা হচ্ছে আপনার অ্যাডভার্বের পরে আসছে, বা হচ্ছে যে আমরা মুদাফ ইলাইহি বলি না, পজেসর। পজেসর হচ্ছে, পজেসর মানেই হচ্ছে মুদাফ ইলাইহি, বা মুদাফ ইলাইহি অর্থ হচ্ছে পজেসর। তো এখানে হচ্ছে সেই পজেসর হিসেবে আসলে কি সবসময় জের হয় না, মুদাফ ইলাইহি সবসময় কি জের যুক্ত হয় না। জি ম্যাম। হ্যাঁ। তো এখানে দেখেন, তো এক একটা সেন্টেন্সে নাউন যখন এক একটা রোল প্লে করছে তখন কিন্তু তার লাস্টের বর্ণের উপরে কি হচ্ছে, হারাকাটা ভায়োল সাইনটা চেঞ্জ হচ্ছে। যখন পেশ হচ্ছে সেটাকে একটা নাম দিয়েছে কি, পেশ যুক্ত মানে লাস্টের বর্ণের উপরে পেশ যুক্ত নাউনকে বলা হচ্ছে মারফু, লাস্টের বর্ণের উপরে জবরযুক্ত নাউনকে বলা হচ্ছে মানসুব, লাস্টের বর্ণের উপরে বর্ণের নিচে জের যুক্তকে বলা হচ্ছে মাজরুর। এটা একেবারে বেসিক, একেবারে অ্যারাবিক যতদিন শিখবেন লাস্ট পর্যন্ত এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা নলেজ। ঠিক আছে? সবসময় জিজ্ঞেস করবে এটা কোন ফর্মে আছে, নাউন হইলে জিজ্ঞেস করবে। নাউন তো ঠিক আছে বুঝলাম, এখন নাউনটা কোন ফর্মে আছে, সেটা কি মারফু ফর্মে আছে, মানসুব ফর্মে আছে, না মাজরুর ফর্মে আছে। তখন ওই যে নাউনের লাস্টের বর্ণের দিকে তাকাইতে হবে। পেশ থাকলে বলবেন মারফু, জবর থাকলে বলবেন মানসুব, জের থাকলে বলতে হবে মাজরুর। তো নমিনাল সেন্টেন্স তো আমরা জানি, নমিনাল সেন্টেন্সের শুরু হয় হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন দিয়ে। এবং যে নাউন অথবা প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে সেটাই আমার কি, সাবজেক্ট। সাবজেক্ট। এবং নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট যেটা আমি খুঁজে পেয়ে গেলাম, প্রথম নাউন অথবা প্রোনাউন। এরপরে সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্রেডিকেট, প্রেডিকেট। তাই না? হ্যাঁ। তাহলে একটা হচ্ছে আমার সাবজেক্ট, পরেরটা হচ্ছে আমার প্রেডিকেট। প্রেডিকেট। তো নাউনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে, সরি নাউন বলছি, মানে নমিনাল সেন্টেন্সের, ঠিক আছে। আর আমরা হামজাতুল ওয়াসাল আর হামজাতুল হচ্ছে কাতা দেখেছিলাম। হামজাতুল ওয়াসাল এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই ভুলটা সব সময় করে, ঠিক আছে। আর আমরা যদি নিয়ম শিখি, নিয়ম শিখতে কিন্তু খুব বেশি সময় লাগে না।
আমি যদি স্লাইড গুলোকে রিভিউ করে যাই আমাদের কিন্তু খুব বেশি সময় ইনশাল্লাহ লাগবে না, এবং আমরা কিন্তু অনেকগুলো নিয়ম শিখে ফেলেছি, অনেকগুলা নিয়ম শিখে ফেলেছি। মানে হয়তো আমরা লেসন 5 পর্যন্ত আছি, কিন্তু ইনশাল্লাহ আমরা অনেকগুলো নিয়ম শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। সেটা লাস্টের দিকে গিয়ে ফিল করবেন আর কি। তো এখানে দেখেন, এরপর থেকে আমরা ইনশাল্লাহ এই স্লাইড গুলোর দিকেই ফোকাস করব, তারপরে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? আর প্রথমে আমরা নিয়মটা জেনে নিব ইনশাল্লাহ। তো এখানে দেখেন হামজাতুল ওয়াসাল আর একটা হচ্ছে হামজাতুল কাতা। মানে হামজাতুল ওয়াসাল বলতে, এই যে হামজাতুল ওয়াসাল মানে আলিফের উপরে, যখন যে আলিফের উপর আমরা কি বসাইতে পারি না, কোনো জের জবর কোনো কিছু বসানো যায় না, সেটার উপরে একটা সদের মতো একটা চিহ্ন থাকে। আপনি যদি হচ্ছে মদিনা কনটেক্সটে যে দেখেন, মানে মদিনা মুসহাব, মানে হচ্ছে মদিনা থেকে বা সৌদি থেকে যে আপনার কোরআনটা, মানে ওসমানী কনটেক্সট বলা হয়, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যেভাবে কোরআনটাকে পান্ডুলিপি তৈরি করা হয়েছিল, ওই মানে নিয়মটা, ওটা তো অরিজিনাল অথেন্টিক। তো ওই ক্ষেত্রে ওই সময় হচ্ছে আপনার মানে ওখানকার যে ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা, সেটা হচ্ছে আরব যাদের ভাষা, তারা বলছে যে আপনার হচ্ছে যখন কি আলিফের উপরে জের জবর বসানো যায় না, ঠিক আছে, তো সেই আলিফটাকে বলা হচ্ছে কি হামজাতুল ওয়াসাল। এবং এইটা যে হামজাতুল ওয়াসাল এবং এটার উপরে যে জের জবর পেশ বসাইতে পারবেন না, সেটার জন্য একটা সিম্বল থাকে। এই যে এই ধরনের একটা সদের মতো একটা ছোট্ট করে দেখবেন সিম্বল দেওয়া আছে। এটা বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি কনটেক্সটে পাবেন না। এটা দেখতে হলে আপনাকে দেখতে হবে মিডল ইস্ট থেকে যে কোরআনের কপিগুলো আসে সেটা। মানে আমাদের এখানে অনেক ভুল আছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় ভুল আমরা করে থাকি। তো এখানে দেখেন, এইভাবে কি আমার হচ্ছে আলিফের উপরে এইটার উপরে জের জবর কোনো কিছু বসাইতে পারবো না, এটাকে বলা হচ্ছে হামজাতুল ওয়াসাল। এবং এইটা যখন কি হয়, কোন একটা সেন্টেন্সের শুরুতে যখন এটা আসে, এই এই হামজাতুল ওয়াসাল দিয়ে গঠিত কোনো শব্দ যদি আমার সেন্টেন্সের শুরুতে আসে, তখন সেই হামজাতুল ওয়াসালের উপরে মনে মনে কি জের অথবা জবর ধরে উচ্চারণ করতে হয়। যেমন আলিফ লামের শুরুতেই কি আছে, আলিফ লামের শুরুতে হামজাতুল হাল ওয়াসাল বলি আছে না? আমরা। হ্যাঁ। জি তো ম্যাম। এই ক্ষেত্রে হাল। আমরা হচ্ছে জবর দিয়ে উচ্চারণ করি না। আবার আমি জি। কি বলছি, এখানে ইসমুন একটা নাউন বললাম, তাহলে ইসমুন এখানে হচ্ছে এটাও হামজাতুল ওয়াসাল, কিন্তু এই নাউনটা পড়ার সময় কি আলিফের নিচে জের দিয়ে উচ্চারণ করছি না? জি। হ্যাঁ। তো এইভাবে আমরা হামজাতুল ওয়াসাল দেখেছি। আর হামজাতুল কতা যেটা হচ্ছে পরেরটাতে আছে, এটা কয়েকবার দেখেছি, যেটার উপর আমরা কি বসাইতে পারি, জের জবর বসাইতে পারি, এবং এটা এইভাবে লিখতে হয়, এবং এটা উচ্চারণ করা বাধ্যতামূলক, এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। তো ইনশাল্লাহ আমরা পরের দিন থেকে আমাদের স্লাইড গুলো যেগুলো আছে, আমরা মোটামুটি স্লাইডটা নিয়ে কথা বলবো। পরের 2 দিন আমরা নিয়ম শুধু শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তারপরে আমরা পরে গিয়ে আবার ভার্ব প্র্যাকটিস করি। ঠিক আছে? আমাদের সময় শেষের দিকে তো, এই জন্য একটু। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ।